কৃষক ভাইরা শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা। আজ আমরা উপস্থিত হয়েছি মাদারীপুর হর্টিকালচার সেন্টারে। এখানে রয়েছে আনারস, জিন কলা সহ বিভিন্ন ধরনের ফলজ গাছ। আজকে এই মাদারীপুর হর্টিকালচার সেন্টার নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল এস কৃষি কথা টিম আজকে চলে এসেছি আমরা মাদারীপুর হর্টিকালচার সেন্টারে। প্রথমেই ঢুকতে যে ব্যাপারটি খুব ভালো লেগেছে, অত্যন্ত নিরিবিলি একটি পরিবেশ এবং সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হর্টিকালচার সেন্টার। এই হর্টিকালচার সেন্টারে রয়েছে ফুল, ফল, বনজ, ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। মাদারীপুর হর্টিকালচার সেন্টারে ঢুকতে প্রথমে যে ব্যাপারটি প্রথম নজরে আসবে সেটি হচ্ছে হাটের ডানে রাখা বিভিন্ন প্রজাতির ক্যাকটাস, এবং সারাদিন ব্যাপী এখানে প্রচুর দর্শক সমাগম ঘটে এই হর্টিকালচার সেন্টারে। এখানে দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ অশুতোষ কুমার বিশ্বাস তিনি জানান যে মাঝে মাঝে বিভিন্ন সময় এখানে পুলিশ নিয়োগ রাখতে হয়, কারণ এত পরিমাণ দর্শক সমাগম এখানে ঘটে যা স্বাভাবিকভাবে কন্ট্রোল করা সম্ভব নয়। এটার একটা ইতিবাচক দিক হচ্ছে যারা বৃক্ষপ্রেমী তারাই এখানে মূলত আসে এবং তাদের বিভিন্ন ধরনের পছন্দের ফুল, ফল, ঔষধি গাছ এখান থেকে কিনে নিয়ে যায়। বাংলাদেশে প্রায় সব হর্টিকালচার সেন্টার থেকেই চারা বিক্রি করা হয়, তবে তার মধ্য থেকে মাদারীপুর হর্টিকালচার সেন্টার এক ধাপ এগিয়ে রয়েছে। এবছর এখানে বিক্রির তালিকায় 4,80,000 টাকার মতো চারা বিক্রি হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এখানে অন্যান্য ফলের সঙ্গে রয়েছে MD2 আনারস। আমাদের আনারসের সঙ্গে যুক্ত হয়েছে নতুন এই জাতটি MD2 আনারস। এটি খেতে বেশ সুস্বাদু, মিষ্টতা প্রচুর এবং সেই সঙ্গে একটি ক্রিস্পি এবং কচমচে একটি ব্যাপার রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই আনারসটি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে। MD2 আনারসের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আনারস পাতার মধ্যে আমরা জানি প্রচুর কাটা হয়ে থাকে। তো আনারসের যেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরও একটি হচ্ছে যে আনারসের আমরা কাটার সময় চোখ থাকে, সেই চোখের সংখ্যা নেই বললেই চলে, এবং সেই সঙ্গে কাটাবিহীন MD2 আনারস। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস, হর্টিকালচার সেন্টার মাদারীপুর। আপনি তো এখানে দীর্ঘদিন যাবত আছেন। হ্যাঁ, আমি এখানে উপপরিচালক হিসেবে কর্মরত আছি প্রায় 3 বছর। এখানে মাদারীপুর হর্টিকালচার সেন্টারে এই মুহূর্তে আমরা আছি আপনার MD2 আনারসের যে আমাদের একটা ট্রায়াল প্লট ছিল, সেই ট্রায়াল প্লটের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি প্রথম থেকে যদি আসি যে এই যে ট্রায়াল বেসিসে আপনারা এখানে চাষ করছেন, তো এই ট্রায়ালটা আপনারা কতদিন যাবত এখানে করছেন? এই ট্রায়ালটা আমাদের বয়স প্রায় আপনার 1.5 বছর। 1.5 বছর। এই আনারসের নাম হচ্ছে MD2। এই আনারসটা MD2, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত একটা আনারসের জাত। এই জাতটাই মালয়েশিয়াতে ব্যাপকভাবে চাষ হয় এবং তারা সরকারিভাবে যাদের যে প্রসেসিং এইটাকে তারা তৈরি করে, প্রসেসিং করে এর পাতা থেকেও তারা বিভিন্ন ব্যাগ তৈরি করে এবং এর যে আনারসের যে আদার্স যে বাই প্রোডাক্ট থেকে তারা জৈব সার তৈরি করে। এবং আমাদের দেশে প্রথম দিকে কিন্তু এটা ইম্পোর্ট হইতো 110 থেকে 20 টাকা করে একটি চারা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট হইতো। সেখান থেকে সেই জার্মপ্লাজমটা আস্তে আস্তে আমাদের এটা ল্যাবে আমরা প্রবেশ করে। আচ্ছা, তার আগে বলি যে এই যে আনারসটি আছে এটা কি এখন হারভেস্ট করার উপযুক্ত? হ্যাঁ, এই আনারসটা হারভেস্ট করার উপযুক্ত। এটা সাধারণত আমি একটু যদি পেরে নেই। জি। এবং খুব নরম। হ্যাঁ, নরম এবং হারভেস্ট করা সহজ। আর এই জাতের সবচেয়ে মানে যে আমরা চিনব কি করে, এই পাতাগুলো দেখেন সম্পূর্ণ কাঁটাবিহীন। পাতাটা কোনো কাঁটা থাকবে না। মানে আনারসের জমিতে ঢুকলে ভয় লাগে যে কাঁটা লাগবে গায়ের মধ্যে। এটা কাঁটাবিহীন। এবং এইটার যে আনারসটা আমরা পারলাম, এটার বয়স কতদিন হতে পারে? এটা বয়স টোটালি আমরা যে চারাটা লাগিয়েছিলাম তার থেকে আজকে আমরা হারভেস্ট করলাম, এখানে আমাদের 18 মাস সময় লেগেছে। 18 মাস। তো এখন তো ট্রায়াল বেসে আছে। হ্যাঁ, ট্রায়াল বেসে আছে এবং আমাদের এখানে যে ফলন তাতে আমাদের 90% গাছে ফল ধরেছে। আমরা কিন্তু মধ্যাঞ্চলে আছি। মধ্যাঞ্চলে আনারসের যে চাষ নিয়ে আমাদের একটু প্রথম দিকে শঙ্কা ছিল, কিন্তু আমরা আমাদের রেজাল্ট দেখে আমরা সফল হয়েছি এবং এটা এই আনারসের ফলন দেখে এলাকার বিভিন্ন আগ্রহী চাষিগণ তারা উৎসাহ বোধ করছে এবং আমাদের কাছ থেকে তারা চারা কিনছে।
আপনারা যেহেতু চারা বিক্রি করা শুরু করে দিয়েছেন, এটা কি 1-1.5 বছর যাবত নাকি ইদানিং শুরু করেছে? না, এই চারাটা আমাদের বিক্রি প্রায় 1 বছর যাবত। তো কৃষক পর্যায় থেকে কোনো ফলাফল পেয়েছে? হ্যাঁ, কৃষক পর্যায়ে তাদের ফল ধরেছে এবং তাদের কোয়ালিটিও আমাদের এইরকমই সেম যে তারা পজিটিভ রেসপন্স দিচ্ছে এই আনারসের চাষের দিক থেকে। আচ্ছা, আমাদের পাহাড়ি এলাকাতে তো মূলত আনারস বেশি হয়ে থাকে। টাঙ্গাইল, মধুপুর, সিলেট, শ্রীমঙ্গলে বা ময়মনসিংহ আরো কিছু জায়গাতে। তো এটা কি মানে সমতলে হবে? হ্যাঁ, আমরা তো মাদারীপুর, এটা একদম সমতল জায়গা। এখানে সয়েল পিএইচটাও এখানে খুব বেশি, অর্থাৎ এখানে অ্যালকালাইন সয়েল। আর অন্যান্য যে জায়গার কথা বললেন, মধুপুর, আমাদের টাঙ্গাইল, পাহাড়ি এলাকায়, সেখানে কিন্তু অ্যাসিডিক সয়েল। আমাদের প্রথমেই এটা ধারণা ছিল যে এখানে ওয়াটার টেবিলটাও এখানে আমাদের খুব কম, ডেপটা আমাদের প্রায় 1 মিটারের মতো এই মাদারীপুরের। সেক্ষেত্রে এই সব যে প্রতিকূলতাগুলো আমরা যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সেইটা ওভারকাম করে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছি। তাতে বলা যায় যে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ইভেন সমতল যে জায়গা আছে সেখানে ওইটা চাষাবাদ করা সম্ভব। আচ্ছা, আমাদের দেশীয় আনারস এবং এই যে MD2 আনারস, মিষ্টতা এবং গুণগত মান যদি যাচাই করি, পার্থক্য কিরকম? এই আমাদের যে MD2 আনারস আছে, এর যে আমরা যদি বলি যে TSS, যেটা মিষ্টতা পরিমাপ করা হয়, সেটা আমাদের 14 থেকে 15। অন্যান্য আনারস কিন্তু আমাদের 12 থেকে 13। সেক্ষেত্রে দেখা যায় যে আমার এতে TSS বেশি এবং এর মিষ্টতা বেশি। আর সবচেয়ে ভালো গুণ হচ্ছে এর যে চোখগুলো থাকে, এই চোখগুলো একদম উপরে থাকে ভাসা অবস্থায়। এজন্য আমরা যখন এটাকে পিলটা অপসারণ করি তখন আমাদের ভক্ষণযোগ্য অংশটা বেশি হয়। আর এটা অনেকটা ক্রিস্পি, যা আনারসটা একটু মসমসে থাকে। আর এর ক্রিস্পি হওয়ার কারণে এর যে সেলফ লাইফটা এটা বেশি। এটাকে আমরা যদি দূরবর্তী বাজারে এটা এক্সপোর্ট করতে যাই তাহলে সেলফ লাইফটা বেশি থাকবে, এক্সপোর্ট করা যাবে উইদিন আমাদের কান্ট্রি, এবং এখানে দেখা যাবে যে এর সংরক্ষণ ক্ষমতাটা একটু বেশি। যেটা আমাদের দেশি আনারসের মেন প্রবলেম হলো আনারসের একটা নির্দিষ্ট পয়েন্টে একটা পচন শুরু হয়ে যায়, ওখান থেকেই পরবর্তীতে পুরো আনারসটা ছড়ায় পড়ে এবং তার মার্কেটের যে ভ্যালুটা হারায়। সেটা ওভারকাম করার জন্য এই জাতটা সুইটেবল। তাহলে এটার মিষ্টতা এবং গুণাগুণ দিক বিচার করা হয়, আমাদের বাংলাদেশের জন্য এটা পুরোপুরি চাষ করার জন্য উপযুক্ত। হ্যাঁ, MD2 আনারস আমাদের সামনের যে বিশাল যে আমাদের আনারসের মার্কেটটা আছে, আমরা মনে করছি যে কয়েক বছরের মধ্যেই আমাদের MD2 একটা বড় স্থান দখল করে নিবে। পাহাড়ে তো ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। আর এই MD2 আনারসের যে জনপ্রিয়তা পাওয়ার অন্যান্য কারণের মধ্যে হচ্ছে এর মিষ্টতা বেশি। আমরা মিষ্টতা সাধারণত মাপি হলো TSS দিয়ে। এখানে TSS হচ্ছে আমাদের 14 থেকে 15। আর আমাদের দেশি আনারস সেটা কিন্তু 12 থেকে 13। আর এর যে চোখগুলো খুব উপরে থাকে, যখন আমরা পিলটাকে অপসারণ করি তখন দেখা যায় যে খুব সহজেই অপসারণ করা যায়, অর্থাৎ ভক্ষণযোগ্য অংশটা বেড়ে যায়। আর এটা সেলগুলো খুব একটু হার্ড হয়, যার ফলে এটা ক্রিস্পিনেস ভাব থাকে। এবং এটা আনারস পরিবহনের সময় এটা তার যে সেলগুলো ড্যামেজ হয় না এবং এটা নরম হয়ে যায় না, যার ফলে আমাদের যে দেশের মধ্যে দূরবর্তী বাজারে আমরা এটাকে স্থানান্তর করতে সহজ হয়। আর সেলফ লাইফ প্রায় 40 দিনের মতো। সেক্ষেত্রে অন্যান্য আনারস কিন্তু এটা কম। তাহলে এটা দূরবর্তী স্থানেও দেয়া যায় এবং এটাকে সেলফ লাইফটা বাড়ার কারণে যে বাজারের যে আমাদের যে আনারসের ড্যামেজ হয়, পরিবহনজনিত যে ক্ষতি হয়, এটা হ্রাস পাবে। সর্বোপরি আমরা কৃষকদের উদ্দেশ্যে বলতে পারি যে বাংলাদেশের যে কোনো জায়গায় এই MD2 আনারস চাষাবাদের জন্য 100% উপযোগী। হ্যাঁ, আমরা যে আমাদের ট্রায়াল প্লট থেকে যে রেজাল্ট পেলাম, এটা দেখে আমরা আমাদের পার্শ্ববর্তী ফরিদপুর জেলায় প্রায় 4 একর একটা বাগান স্থাপিত হয়েছে। সেইখানকার সেই চাষিকে আমরা এখানে এনেছি, তাকে প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা বিনামূল্যে টিস্যু কালচার প্রকল্পের সহযোগিতায় আমরা প্রায় 2000 চারা তাকে আমরা বিতরণ করেছি। সেগুলো রোপণ হয়েছে এবং আমরা তাহলে কম্পেয়ার করতে পারবো যে স্থানীয় জাতের সাথে আমাদের জাতটা কতটা ভালো হয়। আর এটা আমরা এখন যে রেজাল্ট আমরা পেয়েছি, ইতিপূর্বেও আমরা বছরব্যাপী যে প্রকল্প ছিল সেই প্রকল্পের মাধ্যমে আনারসের চারা বিতরণ করেছিলাম। তার থেকে আমাদের রেজাল্ট আসছে, ফলনটা কাঙ্ক্ষিত এবং কৃষকদের আমরা পজিটিভ সাড়া পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই যে আনারসটা এখন গাছ থেকে উঠালাম, এটা একটু কেটে খেয়ে দেখি কেমন। হ্যাঁ, আর এটা আমরা কেটে খাবো। আরেকটা জিনিস আমি বলি, এই আনারসটা কিন্তু যে এখানে যে আমাদের এখানে হারভেস্ট করার পর যে আমাদের মাথায় যে চারাটা দেখতে পাচ্ছি, এটাকে বলে ক্রাউন। এটা সেপারেশন করেও আমরা কিন্তু একটা নতুন আমরা গাছ তৈরি করতে পারবো। এই যে আমাদের একটা চারা আমরা তৈরি করতে পারবো। আর এখানে দেখা যাচ্ছে যে আরো কিছু চারা হারভেস্ট করার পর
নিচে চারা রয়ে গেছে, এটাকে আমরা এগুলো চারা না? হ্যাঁ এটা চারা, এটাকে আমরা বলি গিল। গিল এটাও কিন্তু যদি আমরা রোপণ করি, এটা রোপণ করলে আমাদের টিস্যু কালচারের চারা যেমন রোপণ করলে আমাদের 1.5 বছর সময় লাগবে, এটা 1 বছরের মধ্যে আমরা এটা আনারস পাবো। মানে এটা দ্রুত আসবে। দ্রুত আসবে। এটা কৃষক পর্যায়ে আপনারা এইভাবে সরকারিভাবে কত করে বিক্রি করছেন? এটা আমাদের কৃষক পর্যায়ে বিক্রি রেট হলো 30 টাকা। 30 টাকা। আর যদি আমরা বেসরকারি বাজার থেকে কৃষকরা কিনে নেয়? কৃষকরা এখন বেসরকারি বাজার থেকে যেমন কিছু ইম্পোর্টার আছে বা তারা বিভিন্ন স্থানীয়ভাবে এটাকে করছে, তারা 50 টাকা বিক্রি করছে স্যার। 50 টাকা। 50 টাকা। এটা যদি বাসার টবে লাগানো হয় ওখানে হবে? হ্যাঁ অবশ্যই হবে। এই দেখেন অলরেডি রুট ইনিশিয়েশন হয়ে গেছে। এটাকে আমরা 2-3 দিন ড্রাই করব। ড্রাই করার পর 7 দিন পর আমরা মিডিয়াতে দিব, এবং কোনো সেচ দেওয়া যাবে না, মিডিয়াকে ড্রাই রাখতে হবে, তাহলে পছন্দ হবে। আমরা তাহলে এটা কেটে খেয়ে দেখি, চলেন। জি। দর্শক, আপনারা দেখলেন যে আমরা গাছ থেকে যে আনারসটি পেরেছিলাম, আমরা আগেও বলেছি যে এটি হচ্ছে MD2 আনারস, এবং গাছ থেকে ওঠানোর পর আমরা এখন এটা মানে টেস্ট করে দেখব এটা আসলে মিষ্টতা কিরকম, খেয়ে দেখি। মিষ্টতা কিন্তু MD2 আনারসের খুব ভালো মিষ্টতা। আমরা যে মধুপুরের আনারস বা বিভিন্ন জায়গার বিখ্যাত আনারসগুলো খেয়ে থাকি তার চেয়ে কোনো অংশে কম না। তো এটা কি আপনারা এখান থেকে চারা বিক্রি করছেন? হ্যাঁ, এটা হচ্ছে MD2 জাতের আনারস। এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা নাম করা জাত। এটা দেখলেন যে মিষ্টতা অত্যন্ত ভালো, এবং আনারসটা একটু ক্রিস্পি ধরনের। এবং এছাড়া এই MD2 আনারসের যে চোখ থাকে, চোখটা কিন্তু আনারসের একটা মেইন প্রবলেম, যেটা আমাদের যে ভক্ষণযোগ্য অংশ সেটাকে কমিয়ে দেয়। আর এটা চোখগুলো একদম উপরে ভাসা ভাসা থাকে, যার ফলে সহজেই একে আমরা পিলটাকে অপসারণ করতে পারি, এবং এর ভক্ষণযোগ্য অংশটা বেশি। এটা একটু ক্রিস্পি মনে হচ্ছে, মানে আমাদের দেশের কলাগুলো যেমন খাওয়ার পরে এক ধরনের তিক্ততা অনেক সময় দেখা যায়, এটা সম্পূর্ণ ক্রিস্পি এবং টেস্টও আলাদা। আধুনিক কৃষির অন্যতম একটি ধাপ হচ্ছে টিস্যু কালচার। এই মাদারীপুর হর্টিকালচার সেন্টার থেকে টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন চারা তৈরি করা হচ্ছে। তার মধ্যে রয়েছে G9 কলা এবং MD2 আনারস। আমরা এখন অবস্থান করছি টিস্যু কালচার ল্যাবে। এখানে দায়িত্বপ্রাপ্ত নুসরাত চৌধুরী, সহকারী টিস্যু কালচারিস্ট, মাদারীপুর হর্টিকালচার সেন্টার। এখান থেকে G9 কলা এবং MD2 আনারসের চারা উৎপন্ন করা হচ্ছে। অত্যন্ত আধুনিক পরিবেশ, মনে হচ্ছে না এটা বাংলাদেশের মধ্যে। এই প্রযুক্তি অনেক আগে থেকে হলেও মাদারীপুর এখানে অন্যতম একটা অবস্থানে রয়েছে, এই জন্য যে এখান থেকে যেই পরিমাণে টিস্যু কালচার চারা উৎপন্ন হয় বাংলাদেশে ঠিক অন্যান্য টিস্যু কালচার সেন্টার বা অন্যান্য যে হর্টিকালচার সেন্টার আছে সেখান থেকে এই পরিমাণে চারা উৎপন্ন হচ্ছে না। এখানে নুসরাত চৌধুরীর সঙ্গে আরও রয়েছেন এনামুল ইসলাম, সহকারী টিস্যু কালচারিস্ট, মাদারীপুর হর্টিকালচার সেন্টার। এখানে সারি সারিভাবে বিভিন্ন ধরনের বয়সী গাছ বিভিন্ন জায়গায় রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় ট্যাগ রয়েছে কোন গাছটি বয়স কতদিন এবং স্টেপ বাই স্টেপ কোত্থেকে কোথায় নিতে হবে। তারপরে একটা মেয়াদের পর এই গাছগুলি বাহিরে রাখা হয়। বাহিরেও হচ্ছে আবার একটা সময় পলিথিনে শেডে রাখা হয়, যেন তারা বাইরের পরিবেশটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তারপরে এটাকে বাজারে বিক্রি করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্ক পরেছি, অ্যাপ্রন পরেছি এবং হেড মাস্ক পরেছি, এবং খুব সেনসিটিভ একটি জায়গায়। এখানে আপনাকে 100% জীবাণুমুক্ত হয়ে এখানে আসতে হবে। আপনি প্রথম যে কাজটি করছেন এটি হচ্ছে যে আগুনের মাধ্যমে এটা হলো স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প এখানে স্পিরিট ইউজ করা হয়। স্পিরিট ইউজ করার কারণ কি? এখানে অনেকে গ্রাম এলাকা দেখলাম তাকে কেরোসিনের তেল ব্যবহার করা হয়। ওটা হচ্ছে এটাও মানে এটাতে ধোঁয়া হয় না, তারপরে এটাও জীবাণুমুক্ত রাখার জন্য এই ল্যাম্পের এই মানে শিখাটা জরুরি। আর এখানে যে ফসলগুলো এগুলো আমরা কাজ করার আগে স্টেরিলাইজ করে নিই অটোক্লেভে, তারপরে আমরা এটা ইউজ করি। আপনি ওখান থেকে গাছগুলো রেডি করার পর এখানে এসে রেখে দিলেন, তো এটা হাতে ধরা যাবে? আমরা দেখতে পাচ্ছি যে এগুলো একটু, আপনি যে গাছগুলো রেখেছেন একটু বড় হয়েছে। এটা তো কয়েকদিন আগে। এটা আপনারা এটা মনে রাখেন কি করে?
এটার জন্যই আমাদের এই একটা প্রসিডিউর। এটা হলো আমাদের ইনফরমেশনগুলো সব ধরনের, কবে এটাকে প্রথম কাজ করা হয়েছে, সেখান থেকে পরে কতদিন পরে চেঞ্জ করা হয়েছে, সব ইনফরমেশনগুলো আমরা এইভাবে ডে বাই ডে মানে ডেট ওয়াইজ এখানে আমরা রেখে দিই, যাতে আমাদের পরবর্তীতে গাছের বয়স নির্ণয় করাটা সমস্যা না হয়। যখন কৃষক যদি চায় আমার কাছে যে আমি এতদিনের গাছ চাই, তাহলে আমরা এই হিসাব করে আমরা আবার বাইরে ওই যে যেখানে আমরা হার্ডেনিং করি ওখানে ওই যে বাইরে যে গাছগুলো আপনাকে তখন আপনি দেখলেন এটার যে রুট হওয়ার পরে বাইরে বের করার পরে এটাই হলো, এটা বলতে গেলে ওরা একটা সার্টিফাই যে এখানে এই গাছটা কতদিন এখানে কাজ করা হয়েছে, কাজ করার পরে ওটা বের করা হয়েছে। তারপরে আমরা আবার ওই ডেট অনুযায়ী সময়টা নির্ধারণ করে ডিউরেশন স্পেসিফিক ভাবে বের করে গাছটার পরিচর্যা নার্সিং এর সময়ও আমরা সেই গাছটা যেন এটা আমরা বুঝতে পারি যে এই গাছটার বয়স এত, ওই গাছটার বয়স এত। এই পর্যায়ে কথা বলছি কৃষিবিদ মোহাম্মদ এনামুল ইসলাম, হর্টিকালচার সেন্টার, মাদারীপুর। আমরা এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি। তো এনাম সাহেব, এটা কিসের চারা? এটা আনারসের চারা। আনারসের চারা। জি। এটার বয়স কতদিন? এটার বয়স প্রায় 25 দিন। আচ্ছা, এটা কি টিস্যু কালচার? জি, টিস্যু কালচার থেকে উৎপাদিত চারা। আচ্ছা, এটার এটা- পুরো প্রক্রিয়াটা যদি আপনি একটু খুলে বলেন। আচ্ছা, এটা আমরা মাতৃগাছ থেকে টিস্যু কালচারের মাধ্যমে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি। প্রথম আমরা যখন মাতৃগাছ থেকে টিস্যু কালচার করি, তার প্রথম স্টেপ হলো মাতৃগাছের স্যাম্পল কালেকশন করে সেটাকে সারফেস স্টেরিলাইজেশন করা হয়। এরপর মিডিয়া প্রিপারেশন করা হয়, মিডিয়াকে অটোক্লেভ করা হয়। এরপর ইনোকুলেশন চেম্বারে ল্যামিনার এয়ারফ্লোতে এই চারাকে ইনোকুলেশন করা হয়। এরপর এটাকে গ্রোথ চেম্বারে রাখা হয়। রাখার পরে 3 থেকে 4 বার আমরা সাবকালচার করি। করার পর এটা যখন মোটামুটি বড় হয় তখন এটাকে আমরা রুটিং মিডিয়াতে স্থাপন করি। রুটিং মিডিয়াতে স্থাপন করার পর একটা নির্দিষ্ট সময় পর এটাকে আমরা তখন অনুচারা হিসেবে মাঠে নিয়ে আসি। এটাকে তখন অ্যাক্লিমাটাইজ করা হয়, অর্থাৎ হার্ডেনিং স্টেজ পার করে তারপর এটাকে রোপণের উপযোগী করা হয়। আচ্ছা, এখন এটা অ্যাক্লিমাটাইজড অবস্থায় আছে। এই চারাকে আমরা এখন রোপণের উপযোগী ভাবতে পারি। তো এটার বয়স কতদিন? এটার বয়স প্রায় 25 দিন। 25 দিন। এটা আপনারা ল্যাব থেকে কবে বের করেছেন? ল্যাব থেকে বের করেছি 25 দিন আগে। 25 দিন আগে। জি। তাহলে যে সময় ল্যাবে ছিল ওই সময় এটার বয়স কত ছিল? এটার বয়স তখন ছিল 20 দিন। 20 দিন। 20 তাহলে ল্যাবে ছিল 20 দিন, ওই সময় তো একেবারে বাচ্চা। জি, বাচ্চা। তো ল্যাবে 20 দিন আর এখানে নিয়ে আসছেন এটা হলো 25 দিন, তার মানে এটার বয়স 45 দিন। 45 দিন এখন এটা হচ্ছে কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে লাগানোর উপযোগী। উপযোগী হয়ে গেছে। কিন্তু আপনারা এই ল্যাব থেকে বের করে এই পলিথিন মোড়ানো এই ঘরের মধ্যে রাখছেন কেন? এটা হচ্ছে যে তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। আচ্ছা, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। কারণ একটা চারা যখন বোতলে ভেসেলের ভিতর থাকে, ও একটা নির্দিষ্ট কন্ট্রোলড এনভায়রনমেন্টে থাকে। সে বাইরের পরিবেশকে মোকাবিলা করার যোগ্যতা তার থাকে না। তার যখন পত্ররন্ধ্রের মাধ্যমে যখন সে পানি ছেড়ে দেয় এবং তার প্রয়োজন অনুসারে সে পত্ররন্ধ্র বন্ধ করতে পারে, অর্থাৎ প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশনের যে তার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সে শেখে না। তো এই হার্ডেনিং এর মাধ্যমে, অ্যাক্লিমাটাইজেশনের মাধ্যমে তাকে এই প্রসেসটা অ্যাডপ্ট করা হয়, যার জন্য সে এই খোলা আবহাওয়ায় সে যাতে টিকে থাকতে পারে, এই কারণে হার্ডেনিং করা হয়। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান কৃষি কথা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।